গত 15ই এপ্রিল 2026 বুধবার এক আলোচনা সভায় আমার দেওয়া বক্তব্যে একটি মাত্র শব্দ, সেই শব্দটি হচ্ছে কুলাঙ্গার। যেহেতু বিএনপি কর্মীরা তারা কুলাঙ্গার শব্দ ব্যবহার করার জন্য রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, তাই আমি বিএনপি সমর্থক গোষ্ঠীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, অফিসিয়ালি দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর কুলাঙ্গার শব্দটি ব্যবহার করব না বলে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কথা দিচ্ছি, ঘোষণা দিচ্ছি। কে এই রাশেদ প্রধান, যিনি দেশের প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে এমন শব্দ ব্যবহার করতে পারেন? উনি ভুল সময়ে ভুল নাম্বারে ডায়াল করেছেন। এগুলো জাকাতের টাকার জন্য এই হুঙ্কার দিচ্ছেন। দর্শক, জাগবার প্রধান রাশেদ প্রধান, তার নাম প্রধান, তার বাবার নামও প্রধান ছিল, শফিউল আলম প্রধান। এই রাশেদ প্রধান তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী সম্পর্কে মারাত্মক ধরনের গালাগালি, কটূক্তি এগুলো করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য দেওয়ার জের ধরে রাশেদ প্রধানকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানাবিধ আলোচনা সমালোচনা, তার বাসায় হামলা এবং তাকে গ্রেপ্তারের দাবিতে এখন তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন। অবশেষে এই সমস্ত বিষয়কে সামাল দিতে না পেরে রাশেদ প্রধান বাধ্য হয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রীকে নেওয়া তার বিতর্কিত বক্তব্যের কারণে। প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া রাশেদ প্রধানের বিতর্কিত বক্তব্য মানুষের মনে আঘাত এনেছে। যে প্রধানমন্ত্রীকে নিয়ে এরকম অপমানজনক এবং বিতর্কিত মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়। রাশেদ প্রধান প্রকাশ্যে ক্ষমা চেয়ে কী বলল প্রধানমন্ত্রীকে দেওয়া বক্তব্যকে নিয়ে? প্রধানমন্ত্রীকে নিয়ে তার দেওয়া বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাশেদ প্রধান ক্ষমা চেয়ে কী বলল, কি বলছে, আমরা সেটা শুনবো, তারপরে কথা বলবো। আশা করি ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। রাশেদ প্রধান কি স্বীকার করছে তাহলে তিনি যেই কথাটি বলেছে সেই কথাটি বলা উচিত হয়নি, তার ভুল হয়েছে? তিনি ক্ষমা চাইছেন কি তাহলে? চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে কী বলল দেশবাসীর উদ্দেশ্যে, বিএনপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে কী বার্তা দিল রাশেদ প্রধান, সেটা আমরা শুনি, তারপরে কথা বলি। বারবার বলেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি এই মুহূর্তে আর নাই। জনাব তারেক রহমান তার পিতামাতার আদর্শে বর্তমান বিএনপি পরিচালনা করেন না। তিনি পিতামাতার সম্মান নষ্ট করেছেন, তাদের অপমান করেছেন। এটা আমার কোনো নতুন বক্তব্য নয়, নির্বাচনের আগে থেকেই আমি এটা বলে আসছি। গত 15ই এপ্রিল 2026 বুধবার এক আলোচনা সভায় আমার দেওয়া বক্তব্যে আমি একই কথা বলেছি, নতুন কিছু নয়। আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। অতীতে অসংখ্যবার দেওয়া বক্তব্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা না গেলেও 15 এপ্রিলের বক্তব্যে বড় রকমের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অতীতের আমার বক্তব্যের সাথে 15 এপ্রিলের বক্তব্যের পার্থক্য অথবা নতুনত্ব একটি মাত্র শব্দ, সেই শব্দটি হচ্ছে কুলাঙ্গার। আমার ব্যক্তিগত ধারণা, বিএনপির কিছু সংখ্যক কর্মী কুলাঙ্গার শব্দের অর্থ ঠিকমতো উপলব্ধি করতে পারেন নাই, অথবা ওনাদের জানার ভুল আছে। আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, কুলাঙ্গার শব্দের অর্থ কুল যোগ অঙ্গার। কুল অর্থ বংশ, অঙ্গার অর্থ কলঙ্ক, অর্থাৎ বংশের কলঙ্ক। কুলাঙ্গার একটি বিশেষ্য, এমন ব্যক্তি যার কুকর্মের ফলে তার বংশ কলঙ্কিত অথবা অপমানিত হয়। সম্ভবত কুলাঙ্গার শব্দের অর্থ না বোঝার কারণে বিএনপির কিছু কর্মীদের মাঝে এত উত্তেজনা সৃষ্টি হয়েছে। কারণ এই বক্তব্যটা আমি দীর্ঘদিন ধরেই দিয়ে আসছি, এই একটি শব্দের কারণে আমার বক্তব্যের অর্থ পরিবর্তন হয় নাই। তারপরেও যেহেতু বিএনপি কর্মীরা তারা কুলাঙ্গার শব্দ ব্যবহার করার জন্য রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, তাই আমি বিএনপি সমর্থক গোষ্ঠীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, অফিসিয়ালি দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর কুলাঙ্গার শব্দটি ব্যবহার করব না বলে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কথা দিচ্ছি, ঘোষণা দিচ্ছি। কিন্তু অতীত থেকে ব্যবহার করে আসা আমার বক্তব্য কিন্তু একই রয়ে গেছে। আমি এই শব্দটা যেহেতু আপনারা মন খারাপ করছেন আর ব্যবহার করব না। আমি মনে প্রাণে বিশ্বাস করি
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের বিএনপি নয়, যেটা তিনি নির্বাচনের পরে জুলাইয়ের সাথে বেইমানি করে, দেশের 70% মানুষের গণভোটের হার সাথে বেইমানি করে অলরেডি প্রমাণ করেছেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি সমর্থক গোষ্ঠী প্রতিবাদ করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, আমার কুশপুত্তলিকা দাহ সহ নানাবিধ কর্মসূচি পালন করেছেন। সেটা করার সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার তাদের রয়েছে। আমি সরকারপন্থী নেতাকর্মীদের আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই। কিন্তু গতকাল শুক্রবার সকালে আমার সামনে সরকারপন্থী ও বিএনপি সমর্থক গোষ্ঠী যেভাবে বাসভবনকে অবরুদ্ধ করে মব সৃষ্টি করেছে, সেটা হতবাক করার মতো। জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী সন্ত্রাসীরা পঞ্চগড় জেলায় জাগপা কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছিল। আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম গতকাল শুক্রবার বিকালে পঞ্চগড়ে ছাত্রদল এবং যুবদলের মিছিল থেকে প্রায় 200-250 জন নেতাকর্মী সেই আওয়ামী সন্ত্রাসী কায়দায় পঞ্চগড় জেলা জাগপা কার্যালয়ে হামলা এবং ভাঙচুর করেছে। বাক স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সেখানে রাষ্ট্র বা সরকারের কঠোর সমালোচনা করা নাগরিকের সাংবিধানিক অধিকার। আমাদের সংবিধানের 39 নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আপনারা জানেন, সংবিধান নিয়ে অনেক আলাপ আলোচনা ইদানিং করা হয়। সেই সংবিধানের 39 নং অনুচ্ছেদটা আপনাদের বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই। বিশ্বাস করি জনগণের প্রাপ্য অধিকারের জন্য কথা বলা দায়িত্ব। সেই কাজটি করার জন্য ফ্যাসিস্ট হাসিনার সময় আমি চুপ ছিলাম না, এখনো চুপ থাকতে পারছি না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব চেয়ে জনগণকে যে অঙ্গীকারগুলো দেওয়া হয়েছিল, সেই অঙ্গীকারগুলো পালন করাটা সরকারের জন্য আবশ্যক। এবং গণতান্ত্রিক দেশে বিরোধী দল হিসেবে যে কোনো ব্যত্যয় হলে তা মনে করিয়ে দেওয়াটাই আমার কাজ, আমাদের কাজ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলাদেশে আর কোনো মব কালচার থাকবে না। জনাব তারেক রহমান দেশে আসার আগে লন্ডনে বসে সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যঙ্গাত্মক চিত্র শেয়ার করে বাক স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি জনাব তারেক রহমান ও সালাউদ্দিন আহমেদের কথার প্রতিফলন দেখার অপেক্ষায় আছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই। আমি যেই রাজনৈতিক বক্তব্য দিয়েছি তা শুধুমাত্র আমার বক্তব্য অথবা দলীয় মুখপাত্র হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার বক্তব্য। এর সাথে আমাদের 11 দলীয় ঐক্যের কোনো সম্পর্ক নাই। অতএব আমার বক্তব্যকে যারা জামাত অথবা 11 দলের বক্তব্য হিসেবে প্রচার করছেন, অপপ্রচার করছেন, তারা নিঃসন্দেহে ভুল করছেন। 2, আমাকে বিব্রত করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় আমার ফোন নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছে। অতি উৎসাহী বিএনপি সমর্থকেরা আমার ফোনে সুমধুর মিষ্ট ভাষায় বকাঝকা দিচ্ছেন, অত্যন্ত মিষ্ট ভাষা। একই সাথে নানাবিধ পন্থায় আমাকে হত্যার হুমকি প্রয়োগ করেছেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাক স্বাধীনতার এত চমৎকার উদাহরণ আমরা কেউই আশা করি নাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে বিএনপি সমর্থকদের বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে আমার জুলাইয়ের 19 তারিখে মৃত্যু হতে পারত। আমি আল্লাহ প্রদত্ত দ্বিতীয় জীবনযাপন করছি। মৃত্যু ভয়ে আমি রাজনীতি করি না। মহান রব্বুল আলামিন যেদিন যে সময় আমার মৃত্যু নির্ধারণ করেছে তার 1 সেকেন্ড আগে অথবা 1 সেকেন্ড পরে আমার মৃত্যু হবে না। 3 নম্বর পয়েন্ট, রাজনীতির সাথে সংযুক্ত না থাকার পরেও শুধুমাত্র আমার সহধর্মিণী হওয়ার অপরাধে সোশ্যাল মিডিয়ায় আমার সহধর্মিণীর ফোন নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার পরিবারের মানুষকে হেনস্থা করা হচ্ছে, যা একটি গোষ্ঠীর রুচিবোধকে প্রশ্নবিদ্ধ করে। 4 নাম্বার, আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে যে আমার মরহুম দাদা পাকিস্তান আমলের স্পিকার মুসলিম লীগ নেতা গমিরুদ্দিন প্রধানকে রাজাকার বলা হচ্ছে, অথচ বিগত আওয়ামী লীগ, বিএনপি সহ কোন সরকারের আমলে গমিরুদ্দিন প্রধানের নামে এই ধরনের অপবাদ কেউ কখনো দেয় নাই। নতুন বাংলাদেশে নতুন অপবাদ পাওয়া গেছে। 5 নাম্বার, আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে যে আমার মরহুম পিতা জাগপা প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানকেও রাজাকার বলা হচ্ছে, অথচ ইতিহাস বলে শফিউল আলম প্রধান 71 সালের 23শে মার্চ পরাধীন বাংলার দিনাজপুরে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান। জিয়া পরিবারের এই উত্তরাধিকারী যখন সব দিক থেকে বিপর্যস্ত দেশকে নতুন উদ্দীপনায় এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, ঠিক সেই সময়ে তার সম্পর্কে চরম অশালীন শব্দ উচ্চারণ করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রাশেদ প্রধান। জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অনুষ্ঠানে তার সেই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। কিন্তু কে এই রাশেদ প্রধান, যিনি দেশের প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে এমন শব্দ ব্যবহার করতে পারেন? লন্ডন থেকে যে মুফতি এসেছে তার বিএনপি চলবে না। রাশেদ প্রধানের জন্ম 1984 সালের 16 অক্টোবর। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের প্রধান পাড়ায়, তবে বেড়ে ওঠা রাজধানী ঢাকায় আসাদগেট এলাকায়। রাশেদ প্রধানের সহধর্মিণী সৈয়দা নাফিজা রেজা গ্রুপ এর চেয়ারম্যান। রাশেদ প্রধানের পড়াশোনা শুরু গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। সেখান থেকে তিনি এসএসসি পাশ করেন। এরপর আইডিয়াল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান মালয়েশিয়ায় এবং লিমকক-কুইং ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে পড়াশোনা শেষ করে 2010 সালে আবার দেশে ফিরে আসেন। রাশেদ প্রধানের ব্যক্তিগত এসব তথ্য যতটা সাধারণ, তার পারিবারিক রাজনৈতিক ইতিহাস ততটাই বিতর্কে ঘেরা। তার পিতা শফিউল আলম প্রধান, যার নাম জড়িয়ে আছে 1974 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক রক্তাক্ত ঘটনার সঙ্গে। দেশের রাজনীতির অন্যতম বিতর্কিত চরিত্র শফিউল আলম প্রধান ছিলেন ছাত্রলীগের শীর্ষ নেতাদের একজন। স্বাধীনতার পর তিনি সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে 1974 সালের 4 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে 7 জন ছাত্রকে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়। 7 মার্ডার হত্যা নামে পরিচিত সেই ঘটনায় শফিউল আলম প্রধানকে মূল আসামি করে মামলা করা হয়। এই মামলার বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। 1975 সালের 15 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই দণ্ড কার্যকর হয়নি। জিয়াউর রহমান ক্ষমতা আসার পর প্রথমে সেই সাজা কমিয়ে দেন। পরে 1978 সালে সাধারণ ক্ষমার মাধ্যমে শফিউল আলম প্রধানকে মুক্তি দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে শফিউল আলম প্রধান সরাসরি রাজনীতিতে সক্রিয় হন। তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা গঠন করেন। ছাত্রলীগের মাধ্যমে হাতেখড়ি হলেও আওয়ামী লীগ ও ভারত বিরোধিতাই ছিল শফিউল আলম প্রধানের রাজনীতির মূল ভিত্তি। পঞ্চগড় থেকে বারবার এমপি নির্বাচন করেও শফিউল আলম প্রধান কখনোই সফল হতে পারেননি। এক পর্যায়ে তিনি এরশাদ জাতীয় পার্টির সঙ্গেও জোট বেঁধেছিলেন, তবে নির্বাচনে জিততে না পেরে সেখান থেকে বেরিয়ে আসেন। জাকপা পরবর্তীতে বিএনপির নেতৃত্বে 20 দলীয় জোটে যোগদান করে। 2017 সালে শফিউল আলম প্রধানের মৃত্যুর পর তার স্ত্রী রেহানা প্রধান জাকপার সভাপতি হন। পরবর্তীতে 2018 সালে তাদের মেয়ে তাসমিয়া প্রধানকে জাকপার সভাপতি করা হয়, আর ছেলে রাশেদ প্রধান হন দলের সহসভাপতি ও মুখপাত্র। 2022 সালে 20 দলীয় জোট বিলুপ্ত হলে জাকপা 12টি দল নিয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের অন্তর্ভুক্ত হয়। এই জোট বিএনপির সঙ্গে যুব আন্দোলনে সক্রিয় ছিল। 2025 সালের 19 জুলাই রাশেদ প্রধান জামাতের সমাবেশে যোগ দিলে জাকপাকে 12 দলীয় জোট থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই থেকে তারা জামাতের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখে এবং পরবর্তীতে জামাতের নেতৃত্বে 11 দলীয় জোটে যুক্ত হয়। তবে প্রায় 10 জাতীয় সংসদ নির্বাচনে রাশেদ প্রধান বা তাদের দলের কেউ জোটের মনোনয়ন পাননি। নির্বাচনে রাশেদ পঞ্চগড় 1 ও পঞ্চগড় 2 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, কিন্তু পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম এবং পঞ্চগড় 2 আসনে জামাত ইসলামীর শক্তিশালী প্রার্থী থাকায় জোটের অনুরোধে শেষ পর্যন্ত নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ান। এই সিদ্ধান্ত নিয়েও রাজনৈতিক মহলে নানা আলোচনা রয়েছে। এর মধ্যেই নতুন করে বিতর্ক ছড়িয়েছে আরেকটি অভিযোগ ঘিরে। ছাত্রদল নেতা জিয়নের দাবি, রাশেদ প্রধান নাকি নিজের বোনের জন্য জামাতের সংরক্ষিত আসন নিশ্চিত করতে চাইছেন। রাজনৈতিক অঙ্গনে অনেকেই মনে করছেন এ কারণেই তিনি বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে এমন আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। এর আগেও তিনি একাধিকবার উস্কানিমূলক মন্তব্য করেছেন। কখনো বলেছেন তারেক রহমান নিজের দলের ইতিহাস জানেন না, আবার কখনো বিএনপিকে নতুন ফ্যাসিস্ট শক্তি বলেও আখ্যা দিয়েছেন। আর সর্বশেষ কুলাঙ্গার মন্তব্য যেন সেই ধারাবাহিকতারই চূড়ান্ত প্রকাশ। বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি অনেকের কাছে শুধুই একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং ইতিহাসের এক অদ্ভুত পরিহাস। যার পিতা একসময় রাষ্ট্রীয় ক্ষমার মাধ্যমে রাজনীতিতে ফিরে এসেছিলেন, আজ তার সন্তান সেই ইতিহাসের বিপরীত সুরে কথা বলছেন। সব মিলিয়ে রাশেদ প্রধান একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে বিতর্ক, দ্বন্দ্ব, রাজনৈতিক হিসাব নিকাশ এবং এক প্রশ্নবিদ্ধ অতীত। আর সে কারণে অনেকেই তার বক্তব্যকে শুধু মঞ্চ মাতানোর কৌশল হিসেবে না দেখে রাজনীতির জটিল কোনো খেলার সংকেত বলে ধারণা করছেন।
উনি ভুল সময়ে ভুল নাম্বারে ডায়াল করেছেন। এগুলো জামাতের জাকাতের টাকার জন্য এই হুঙ্কার দিচ্ছেন। রাশেদ প্রধান ভাই ভারতকে খুশি করার জন্য ভারতের দূতাবাস ঘেরাও দিচ্ছে। বিএনপি থেকে আসন পাবেন না, এটা একটা ইঙ্গিত পেয়ে তিনি ওই একটা পজিশন নিচ্ছে। রাশেদ প্রধান শুধু আজকে এরকম না, তার বাবাও এরকমভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আপনার গাদ্দারি করেছেন বলে একটা প্রচলন আছে, এবং সেখান থেকেই বিএনপি থেকে তাদের বের হয়ে যাওয়া সেই একই এটা একটা সিলসিলা, ঠিক আছে? ওই একই আচরণ বাবার পথেই হাঁটছে। সমস্যা নাই, আমরা রাজনৈতিক ময়দানে বিভিন্ন জন পক্ষে বিপক্ষে থাকবে, সেই জায়গা থেকে আপনারা বারবার রাশেদ প্রধান ভাইয়ের কথা বিষয়ে জিজ্ঞাসা করছেন, কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড আপনার হলো রাজনীতির জন্য খুব ভালো, কিন্তু উনি ভুল সময়ে ভুল নাম্বারে ডায়াল করেছেন। কেন ভুল নাম্বারে ডায়াল করেছেন? এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ মনে করে তারেক রহমানের যতগুলো উদ্যোগ আছে সবগুলো উদ্যোগে দেশের জন্য ভালোই হচ্ছে। তো রাশেদ প্রধানদের চোখে যদি আপনার কৃষকদের ঋণ মৌকুফের বিষয়টা না পড়ে, ফুটপাতে হকার উচ্ছেদে না তার বিষয়ে না পড়ে, অথবা রাশেদ প্রধানদের চোখে যদি ফ্যামিলি কার্ডের বিষয়গুলো না আসে, অথবা নকল বন্ধ করার জন্য শিক্ষামন্ত্রীর তৎপরতা যদি চোখে না পড়ে, তাহলে রাশেদ প্রধানরা বলবো যে এই যে হুঙ্কার দিচ্ছেন এগুলো জামাতের জাকাতের টাকার জন্য এই হুঙ্কার দিচ্ছেন, হয়তোবা অফিস ভাড়ার জন্য এই হুঙ্কার দিচ্ছেন, হয়তোবা তার এসির বিলটা দেওয়ার জন্য হুঙ্কার দিচ্ছেন। তো এই বিষয়গুলো কারণে তাদের গলার ভয়েস না বলে তো বাড়লেন তো কেউ টাকা দিবে না। হ্যাঁ, সেই ভয়েস বাড়ায়েই উনি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। ভারতীয় দূতাবাস বা কোনো দূতাবাস ঘেরাও দিলে বাংলাদেশের সম্মান বাড়ে না কমে? তাহলে ভারত চায় বাংলাদেশের সম্মান কমুক, তাই না? তাহলে ভারতের দূতাবাসে ঘেরাও দিয়ে যারা বাংলাদেশের সম্মান কমায় তারা ভারতকে লাভবান করে। তাহলে কি আমরা বলতে পারি রাশেদ প্রধান তাই ভারতকে খুশি করার জন্য ভারতের দূতাবাস ঘেরাও দিচ্ছে? বাস্তবে কি ভারতের দূতাবাসে ঘেরাও দিয়ে কোনো লাভ আসেনি? লাভ আছে? তাহলে এইটা রাজনৈতিক ক্রিঞ্জি ডেভেলপ করার জন্য, ভারতকে লাভবান করার জন্য, ভারতকে সুবিধা দেওয়ার জন্য ভারতের দূতাবাস ঘেরাও করতেছে। তো এটাই একটা, তিনি এখন বলতেছেন তারেক রহমান হলো কুলাঙ্গার। তো আমরা শুনলাম একজন ভালো মানুষকে কুলাঙ্গার যদি কেউ বলে, তো দেশের মানুষ একটা সিদ্ধান্ত নেয় যে যাকে কুলাঙ্গার বললো সেই কুলাঙ্গার, নাকি যে বলল তার বিষয়ে একটা খারাপ ধারণা হলো। দর্শক, জাগবার প্রধান রাশেদ প্রধান, তার নাম প্রধান, তার বাবার নামও প্রধান ছিল, শফিউল আলম প্রধান। এই রাশেদ প্রধান, যার জন্ম সম্ভবত 1984 সালে, তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী সম্পর্কে মারাত্মক ধরনের গালাগালি কটূক্তি এগুলো করেছেন, যার পর নাই বিএনপি, ছাত্রদলের, যুবদলের নেতাকর্মীরা বেজায় খেপেছে। প্রধানমন্ত্রীকে ইচ্ছা করলেই কি যা খুশি তাই বলা যায়? যে কোনো শব্দ চয়নে প্রধানমন্ত্রীকে আখ্যা দেওয়া যায়? প্রধানমন্ত্রীকে যা ইচ্ছা তাই বলে আক্রমণ করা যায়? অবশ্য এই আক্রমণ করতে গিয়ে গণতন্ত্রের কথা তিনি বলতে পারেন, যে তার গণতান্ত্রিক অধিকার, তার কথা বলার অধিকার রয়েছে, সেগুলো তিনি বলতেই পারেন, তিনি দাবি করতেই পারেন। কিন্তু পক্ষান্তরে তাকে নিয়ে যদি কেউ ওই ধরনের গালাগালি কিংবা ওই ধরনের শব্দচয়ন, আক্রমণের ভাষা এগুলো ব্যবহার করে, তাহলে তিনি কি চুপ থাকবেন? কিংবা তিনি যে মানে রাজনৈতিক দল নিয়ে যে জোট করছেন, সেই জোটের কাউকে নিয়ে যদি এই ধরনের কথাবার্তা বলা হয়, তাহলে এই জোটের যে বটবাহিনী রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা কি ছেড়ে দেবে? এই প্রশ্ন উঠেছে। কিন্তু আবার প্রশ্ন এমনও উঠেছে যে বিএনপির নেতাকর্মী কি সহনশীল হতে পারে না? সমালোচনা করলেই তারা খেপে যাবে কেন? তারা তার বাড়ির সামনে গিয়ে আক্রমণ করতে যাবে কেন? এরকম প্রশ্নও উঠেছে। কিন্তু সহনশীলতা, সেটারও একটা মাত্রা থাকা উচিত, সেই দাবি বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে। জাগবার এই প্রধান, তিনি প্রধানমন্ত্রীকে কি বললেন, কেন এই পরিস্থিতি তৈরি হলো, তার বাবার ইতিহাস কি, তার বাবা কি কি করেছিলেন, রাজনৈতিক ইতিহাস তার কি, এই প্রশ্নগুলো, এই ইতিহাসগুলো এখন সামনে এসেছে। আজকে যেটা হয়েছে, তার বাড়ির সামনে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানাচ্ছিল। সেই সময় এই ভদ্রলোকের পিএস তিনি একটা ইট নিয়ে আন্দোলনকারীদের আক্রমণ করতে যান, এবং আক্রমণ করতে যেয়ে তিনি গণধোলাইয়ের শিকার হন। পরবর্তীতে তাকে পুলিশ আটক করে। নানা ঘটনা ঘটছে এবং রাজনীতির ময়দানকে উত্তপ্ত করার একটা চেষ্টা চলছে। চলুন একটু জেনে দেখি যে জাগবার এই প্রধান রাশেদ প্রধানকে নিয়ে কি হলো, কি হচ্ছে, সামনে কি হবে। তাকে গ্রেপ্তারের দাবি যখন উঠেছে, তখন তাকে সরকার গ্রেপ্তার করবে কি না। দর্শক, বলছিলাম জাগবার নেতা রাশেদ প্রধানের কথা। নির্বাচনের আগে থেকেই নানা ধরনের উত্তপ্ত শব্দ, উত্তপ্ত বাক্য তিনি নানাভাবে প্রক্ষেপণ করছিলেন, এবং কাদের উদ্দেশ্যে প্রক্ষেপণ করেন তিনি, সেটা তো আমরা খুব স্বাভাবিকভাবেই জানি। তাদের আক্রমণের মূল লক্ষ্যবস্তু বেশিরভাগ সময়ই আওয়ামী লীগের দোসর, ৭২-এর সংবিধান, এগুলোর প্রতি থাকে। ৭২-এর সংবিধান সম্পর্কে এহেন
এমনও কোনো বাজে কথা নাই যা তিনি বলেননি। এবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে পড়েছেন বিপাকে, তার পিএস হয়েছে আজকে আটক। তার পিএস এর পরিণতি কোন দিকে যায় সেটা হয়তো সময়ই বলে দেবে। গণমাধ্যমে যে খবরটা এসেছে সেই খবরটা একটু দেখে নিন। নিউজ 24 তারা বলছে রাশেদ প্রধানের পিএস জনি আটক। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে সম্প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার মুখপাত্র রাশেদ প্রধানের একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় রাশেদ প্রধানের উপরে চটেছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের কেউ কেউ গ্রেপ্তারের দাবি জানিয়ে রাশেদ প্রধানের বাড়ির সামনে পালন করছেন অবস্থান কর্মসূচি। এদিকে আজকে শুক্রবার রাশেদ প্রধানের বাড়ির সামনে কর্মসূচি চলাকালে জনি নন্দী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জনি রাশেদের পিএস বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় রাশেদ প্রধানের বাড়ির সামনে যখন এই কর্মসূচি পালন করা হচ্ছিল তারা নাকি একদল ইট পাটকেল জুতা নিক্ষেপ করেন। এ সময় কর্মসূচি পালনকারীদের উপরে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় জনিকে আটক করে এবং আমরা একটা ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছি যেখানে আমরা দেখেছি যে একটা আস্ত ইট নিয়ে ওই আন্দোলনকারীদের আক্রমণ করতে যাচ্ছেন এবং মাথায় মারতে উদ্যত। তখন তাকে জনতা পাকড়াও করে তাকে গণধোলাই দিতে থাকে। এরপরে পুলিশ তাকে আটক করে। সম্প্রতি একটি অনুষ্ঠানে রাশেদ প্রধান তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। কেউ কেউ রাশেদ প্রধানকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। রাশেদ প্রধান যে শব্দ ব্যবহার করেছেন, মানে কুলাঙ্গার জাতীয় যে সকল শব্দ ব্যবহার করেছেন প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে, এই শব্দ কি এবারই প্রথম ব্যবহৃত হলো, কিংবা এই তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে এবারই কি প্রথম এই ধরনের মানে কটূক্তি করা হলো বিরোধী দলে যারা রাজনীতি করছেন তাদের পক্ষ থেকে, নাকি এর আগেও হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্রী ধরনের স্লোগান দিতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে নানা রকমের বাজে কথা কটূক্তি আমরা দেখেছি। এরই মাঝে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। জামাতের একজন মহিলা সদস্য গ্রেপ্তার হয়েছিলেন প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন অশ্রাব্য ফেসবুক পোস্ট করায়। পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে তাকে জামিনও দিয়েছে আদালত, এরকমটাও দেখেছে। এবং সেই জামিনকে নিয়ে অনেকে বলেছেন যে জামাতের প্রভাবে আসলে সরকার জামিন দিতে বাধ্য হয়েছে। মানে বর্তমান রাজনীতিতে জামাতের প্রভাব এখনো কমেনি, এরকম বক্তব্য দিয়েছিলেন। সেই জামাত জোটেরই অন্যতম হচ্ছে এই রাশেদ প্রধান। জোটে তিনি নির্বাচন করার সুযোগ পাননি, কিন্তু জোটের একটা ফিগার হিসেবে তিনি সামনে এসে মানে বেশ উত্তেজনাপূর্ণ বক্তব্য সহসাই তিনি দিয়ে থাকেন। এবং সেটা দিতে গিয়ে এই মানে এক ধরনের সংজ্ঞা হারিয়ে যদি ফেলেন যে প্রধানমন্ত্রীকে কোন কথা বলা যাবে আর কোন কথা বলা যাবে না, তাহলে মুশকিল। যেটা সব থেকে বেশি ক্ষতি হয়েছে সেটা হচ্ছে যে রাশেদ প্রধানের এই ঘটনা ঘটানোর পরে তার পিতার বহু কর্মকাণ্ড সামনে চলে এসেছে, ইতিহাস সামনে চলে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে তার পিতা 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল থেকে 7 জনকে বের করে নিয়ে এসে তাদেরকে হত্যা করেছিলেন ব্রাশ ফায়ার করে। বঙ্গবন্ধুর সময় সেই ব্যাপারটা নিয়ে বিচার হওয়ার প্রক্রিয়া হচ্ছিল, তার বিচার হবে। কিন্তু 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুর ওই করুণ পরিণতির পরে রাশেদ প্রধান যে কোনোভাবে ওই মামলা থেকে ছাড়া পান, খালাস পান, নিজেকে মুক্ত করার মানে চেষ্টায় তিনি সফল হন। পরবর্তীতে আমরা দেখেছি যে নানাভাবে রাজনীতিতে বহুবার তিনি বিতর্ক সৃষ্টি করেছেন। এরকম বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবং এই ফটোকার্ডটা দেখুন, সেখানে তার বাবার ছবি এবং ওই মানে নিউজের একটা মানে চিত্র দিয়ে এই ফটোকার্ডটা বানানো হয়েছে, যেখানে বলা হচ্ছে স্বাধীন দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয় রাশেদ প্রধানের পিতা কুখ্যাত শফিউল আলম প্রধান। 1974 সালের 4 এপ্রিল গভীর রাতে সূর্য সেন হলের 7 জন ছাত্রকে অস্ত্রের মুখে তুলে নিয়ে মহসিন হলে এনে ব্রাশ ফায়ার করে হত্যা করে রাশেদ প্রধানের পিতা শফিউল আলম প্রধান, যিনি জাগবার প্রধান। এখন ওই যে নিউজ হয়েছিল সেই নিউজের কয়েকটা ছবি আপনারা দেখে নিন। প্রথম ছবিটা আপনারা দেখে নিন, সেখানে বলা হচ্ছে গভীর রাতে 7 জন ছাত্রকে হল থেকে টেনে এনে গুলি করে হত্যা। পরের নিউজে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রক্ত বন্যা। সাদা কালো এই ছবিতে যাদেরকে মারা হয়েছে তাদের ছবিও দেওয়া হয়েছে। পরের ছবিতে দেখেন ছাত্রাবাসে নৃশংসভাবে 7 জন খুন। অর্থাৎ সেই 74 সালের পত্রিকার কপি এখন বেরিয়ে এসেছে এবং সেই পত্রিকার নিউজের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে গেছে। অনেকে বলার চেষ্টা করছেন যে পিতা যেরকম মানে একটা সময় ইতিহাস বলে পিতা যেমন খুনি ছিলেন, তার সন্তানও সেরকম মনোভাব কিংবা সেরকম চরিত্রের হয়েছেন, যে কারণে প্রধানমন্ত্রীকে কোন কথা বলতে হবে, কোন গালি দিতে হবে, কোন গালি দিতে হবে না, সেই ভাবনা কিংবা সেই বিচার বোধ তার মধ্যে নেই। পিতার আদর্শে নিজেকে পরিচালিত করছেন, এরকম অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে।
অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে রাশেদ প্রধানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সেই পোস্টের আবার অনেকে প্রতিবাদ করছেন যে রাশেদ প্রধান রাজনীতি করেন বলে, একটা রাজনৈতিক দলের নেতা বলে, কিংবা বিরোধী দল জোটের অন্যতম একজন অংশীদার বলে তার বেলায় ক্ষমা চাইলেই সব কিছু সমাধান হয়ে যাবে, আর অন্য সাধারণ মানুষের বেলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখতে হবে। এই একই দেশে দুই আইনের যে মানে প্রয়োগ, এই প্রয়োগ আর কতদিন, এরকম কথাও অনেকে বলছেন। কি হতে চলেছে তাহলে রাশেদ প্রধানকে নিয়ে? ইচ্ছা করলেই কি তারেক রহমানকে গালাগালি করা যায়? ইচ্ছা করলেই কি সেই গালাগালি করেও বহাল তবিয়তে থাকা যায়? আর যার রাজনৈতিক পরিচয় নেই, যে সাধারণ মানুষ, সে ফেসবুকে একটু সমালোচনা করলেই তাকে গ্রেপ্তার হতে হয়। একই দেশে কি দুই আইন চলবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বিএনপি, যুবদল, ছাত্রদল এরাই মব সৃষ্টিকারী, কিন্তু সবচেয়ে বড় মব সৃষ্টিকারী তারা নিজেরাই। আসলে রাশেদ প্রধান যতটুকু বলছেন, তো আসলে তার উপরে যেভাবে তার কার্যালয় এবং তার বাসভবনে যেভাবে হামলা হয়েছে, এটা আসলে আমরা আশা প্রদান করি না। রাশেদ প্রধান এদেশের একজন সজ্জন রাজনীতিবিদ এবং তার বাবার কৃতিত্ব এদেশে আছে। তো ওই বিষয়টাকে কেন্দ্র করে তিনি যে কথাটা বলেছিলেন প্রধানমন্ত্রীকে, সেটা তিনি কিন্তু আজকে দুঃখ প্রকাশ করেছেন এবং দুঃখ প্রকাশের সহিত তিনি এটাকে বলেছেন যে এরকম আর সিলভার টাং আর হবে না। তো আসলে তার আত্মপক্ষ সমর্থন যে বিষয়টা, তিনি তার কোনো বক্তব্য শোনা হয়নি। আমরা দেখেছি যে তার নিজ এলাকায় পঞ্চগড় কার্যালয়ে যেভাবে নৃশংসভাবে হামলা করেছে, এই হামলা তার উপরে তার বাসভবনে এবং তার কার্যালয়ে যে হামলা করেছে, এটা আওয়ামী স্টাইলে কেউ যদি কোনো ধরনের আকার ধারণ করতে চায়, আওয়ামী লীগের রঙে কেউ যদি রঙিন হতে চায়, এদেশের মানুষ কখনো মেনে নেবে না। আপনি তাকে লিগাল নোটিশ করতে পারেন, কিন্তু লিগাল নোটিশ ছাড়া, তাকে আত্মপক্ষে সমর্থনের সুযোগ ছাড়াই তার কার্যালয়ে যে হামলা করেছে, আমরাও এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আশা করি যে সরকারি দলে তাদের ছাত্র সংগঠন এবং ছাত্রদল, যুবদল তারা সভ্য আচরণ করবে। এই ধরনের আচরণ দেশবাসী কামনা করে না। কোনো ব্যক্তি যদি ভুল করে, সে যদি ভুলের এর জন্য যদি অনুতপ্ত হয় এবং ক্ষমা প্রার্থী করে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত বলে মনে করি। তারা সারাক্ষণ গলা লম্বা করে মবের বিরুদ্ধে কথা বলে, মবক্রেসি বলে, কিন্তু সবচেয়ে বড় মব সৃষ্টিকারী তারা নিজেরাই। বিএনপি, যুবদল, ছাত্রদল এরাই মব সৃষ্টিকারী, এবং সেই মব সৃষ্টিকারীর উৎকৃষ্ট উদাহরণ দেখালো রাশেদ প্রধানের বাড়ির সামনে গিয়ে নিকৃষ্টভাবে গালিগালাজ বকাবাজি করে, যেই একজন রাজনীতিবিদ, যার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যাদের রাজনীতিতে কোনো কলুষিতা আসেনি, যাদের কোনো এদেশের রাজনীতিতে কখনো কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি, আর তাদের বিরুদ্ধে যে সমস্ত অকথ্য ভাষায় বকাবাজি গালিগালাজ করে আসছে, এটা ঠিক করেনি। আসলে এই ধরনের কারো ব্যক্তি উপরে এভাবে সরাসরি আক্রমণ করা, এগুলো আসলে আওয়ামী ফ্যাসিবাদের একটা লক্ষণ। এই ধরনের কোনো ব্যক্তির উপরে একেবারেই তার কথা, তার বক্তব্য পুরোপুরি না শুনে এভাবে আসলে এই ধরনের আচরণ আমরা কোনোভাবে কামনা করি না, এবং এগুলো থেকে ছাত্রদল, যুবদল তাদেরকে এগুলো পরিহার করা উচিত, এবং অবশ্যই এগুলো থেকে বিরত থাকতে হবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামত কি, আপনারা কি মনে করেন রাশেদ প্রধানের গ্রেপ্তারের দাবি উঠছে। অনেকেই বলছে রাশেদ প্রধানের এত বড় দুঃসাহস আসলে কিভাবে হলো, কিভাবে এই দুঃসাহস সে পেল যে প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত এই মন্তব্য করার। এজন্য তাকে ছেড়ে দিলে চলবে না, তাকে ছেড়ে দিলে হবে না, তার কঠিন শাস্তি দিতে হবে, এরকম নানা দাবি দাবা উঠছে। এবং বিএনপি কর্মী সমর্থক তারা তো বলছে রাশেদ প্রধানকে তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে কি বলবো, যাই হোক, ভবিষ্যতে রাশেদ প্রধান আশা করি বক্তব্য দেওয়ার সময় ভেবে চিন্তে ভদ্রভাবে কথা বলবেন, এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মী কিংবা নেতা এরকম কাউকে ব্যক্তিগত আক্রমণ করে কিছু বলবে না আশা করা যায় এই ঘটনার পর থেকে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন অবশ্যই সেটি কমেন্ট করে উল্লেখ করে জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, অপিনিয়ন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট, সকল খবর আপনাদের কাছে পৌঁছায় সবার আগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।